হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং। তো গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু বিভিন্ন সাবজেক্টের একের পর এক ভিডিও তোমাদের জন্য আসছে। ঠিক একইভাবে আমরা জাস্ট একটা রিজনিং এর মিক্সড প্র্যাকটিস সেট তোমাদের জন্য ড্রপ করেছিলাম, যেখানে কিন্তু আমরা খুব সুন্দর রেসপন্স তোমাদের থেকে পেয়েছি। যেখানে আমি জিজ্ঞেস করেছিলাম যে তোমাদের যদি প্রয়োজন পড়ে যে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আমরা করাবো কিনা, সেটা আমাদেরকে কমেন্টে জানাও। তো তোমরা অলমোস্ট সবাই বলেছো যে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করালে কিন্তু তোমাদের জন্য বেটার হয়। তার জন্য আজকে কিন্তু আমি চ্যাপ্টার ওয়াইজ ক্লাসের ফার্স্ট ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি। তো আমরা চ্যাপ্টার ওয়াইজ সমস্ত ক্লাস তো করবোই, তার আগে একটু আমরা জেনে নিই যে গ্রুপ সি এবং ডি এর সিলেবাসে কি কি চ্যাপ্টার রয়েছে। হয়তো অনেকেই দেখেছো, তবু আমি একটু অন্যভাবে ডিফারেন্সিয়েট করে তোমাদেরকে দেখাই, কারণ কোথায় কি পার্থক্য রয়েছে সেটা আমাদেরকে বুঝতে হবে। দেখো, এদিকে লেখা রয়েছে গ্রুপ সির সিলেবাস, এদিকে গ্রুপ ডির সিলেবাস। তো আমরা যদি 2 নম্বর থেকে স্টার্ট করি, যেমন ম্যাচিং গ্রুপ সিতেও রয়েছে, ম্যাচিং আবার গ্রুপ ডিতেও রয়েছে, অড ওয়ান আউট গ্রুপ সিতেও রয়েছে, অড ওয়ান আউট গ্রুপ ডিতেও রয়েছে, পিকচোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্স গ্রুপ সিতেও রয়েছে, সেম এই চ্যাপ্টারটাই কিন্তু গ্রুপ ডিতেও রয়েছে, আবার প্রপোজিশন গ্রুপ সিতেও রয়েছে এবং ডিতেও রয়েছে। তাহলে এই 4টে চ্যাপ্টার কিন্তু কমন, যেটা সি এবং ডি দু জায়গাতেই রয়েছে। বাট তুমি যদি ফার্স্ট চ্যাপ্টারটা দেখতে পারো, যেটার নাম হচ্ছে পাজল, সেটা কিন্তু গ্রুপ সি তে রয়েছে। আবার এদিকের যদি ফার্স্ট চ্যাপ্টার ব্লাড রিলেশন দেখো, সেটা কিন্তু গ্রুপ ডি তে রয়েছে। অর্থাৎ পাজল গ্রুপ সি তে আছে, ডি তে নেই, এবং ব্লাড রিলেশন ডি তে আছে, সি তে নেই। কিন্তু আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, বেকার একটা চ্যাপ্টারের জন্য তোমরা কেউ রিস্ক নিও না, টোটাল জিনিসটাই তোমরা কমপ্লিট করো। কারণ অনেকেই আছো যারা গ্রুপ সি ডি দুটোই পরীক্ষা দিচ্ছ, খুব কম সংখ্যকই এরকম আছো যারা হয়তো গ্রুপ সি দিচ্ছ বা ডি দিচ্ছ না, বা ডি দিচ্ছ বা সি দিচ্ছ না। তো বেকার একটা চ্যাপ্টারের জন্য নিজেদের প্রিপারেশনকে এরকম লিমিটেড রেখো না। তার কারণ হচ্ছে এই পরীক্ষায় না হোক, কোনো না কোনো পরীক্ষাতে তো ভবিষ্যতে তোমাদের অবশ্যই কাজে লাগবে। তো দেখো, এখানে সব থেকে মোস্ট পপুলার চ্যাপ্টার যেটা, সেটা হচ্ছে প্রপোজিশন। এই চ্যাপ্টারটা নিয়ে সবার সব থেকে বেশি ডাউট, এবং প্রচুর স্টুডেন্ট কমেন্ট করেছে যেন এই চ্যাপ্টারটা আমরা করাই। হ্যাঁ, অবশ্যই করাবো এই চ্যাপ্টারটা। তো আমরা তার আগে কি করব একটু দেখে নিই। আজকে আমি যে চ্যাপ্টারটা করাবো সেটা হচ্ছে পাজল, ঠিক আছে। এরপরে যে চ্যাপ্টারটা করাবো সেটা হচ্ছে ব্লাড রিলেশন, ঠিক আছে। তাহলে আমার দুটো ডিফারেন্ট চ্যাপ্টার যেখানে রয়েছে, সেই দুটো আমার পুরো টোটাল কমপ্লিট হয়ে গেল। দেন আমরা কি করব, যে কমন চ্যাপ্টার গুলো রয়েছে তারপর সেগুলো একে একে করা স্টার্ট করব, এবং এর মধ্যে প্রপোজিশনটা তখন আমরা সবার আগে করে নেব। তো আমি কি বললাম, ফার্স্টে পাজল হবে, দেন ব্লাড রিলেশন হবে, দেন কিন্তু আমরা প্রপোজিশনে আসবো। তো সেই জন্য 2-3টে দিন তোমাদেরকে একটু ওয়েট করতে বলা হচ্ছে। একদম প্রপারলি কিন্তু শিডিউল ওয়াইজ ক্লাস তোমরা পেতে থাকবে। তো আজকে এই পাজল যে চ্যাপ্টারটা আমরা করব, পাজল মানে কি? পাজল মানে হচ্ছে তোমার কাছে কিছু ডেটা দেওয়া থাকবে, সেই ডেটাগুলোকে সাজিয়ে তোমাকে লিখতে হবে, এই হচ্ছে কাজ, ঠিক আছে। এবং এই সাজিয়ে লেখার পর তারপর সেখান থেকে তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করবে যে এত নম্বরে কে ছিল, তখন কে গেছিল, এই দিনে কার জন্মদিন ছিল, এক্সেট্রা এক্সেট্রা, বিভিন্ন রকম ডেটা। তো সেগুলো হয়তো অনেকেই জানো বা অনেকেই জানো না। তো যাই হোক, আমি একদম বেসিক থেকে পুরো স্টেপ বাই স্টেপ জিনিসটাকে কিন্তু কমপ্লিটলি বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। তো একদম তোমরা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের সঙ্গে ভিডিওতে জুড়ে থাকো একদম শেষ অবধি, যাতে খুব ভালো করে জিনিসগুলোকে বুঝতে পারো, ঠিক আছে। তো দেখো, আমরা কটা রুল ফলো করব এই পাজলের কোয়েশ্চেনগুলো করতে গিয়ে। এবার রুল যেগুলো ফলো করব সেগুলো কিন্তু আমি আগেই প্রথমে যদি রুল বলে দিই, তাহলে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না, উল্টো বোরিং লাগবে ক্লাসটা, বলবে স্যার এগুলো কি বোঝাচ্ছে, কিছুই বুঝতে পারছি না। তার থেকে আমি কি টেকনিক নিচ্ছি, কোয়েশ্চেন একটা সলভ করছি এবং সেখানে কি কি রুল আছে সেগুলো একের পর এক সবকিছু জেনে নিচ্ছি। ক্লিয়ার? তো চলো দেখা যাক। আমি যদি প্রশ্নটা একবারে পড়ি, কি বলছে, 5জন শিশুর বুদ্ধির মাত্রা জানতে মনস্তাত্ত্বিক পরীক্ষা করা হয়েছিল। রিপোর্টে মনস্তত্ত্ববিদরা বুঝলেন যে এ বি এর থেকে কম বুদ্ধিমান, সি ডি এর থেকে কম বুদ্ধিমান, বি সি এর থেকে কম বুদ্ধিমান এবং এ ই এর থেকে বেশি বুদ্ধিমান। কোন শিশু সবচেয়ে বেশি বুদ্ধিমান? ঠিক আছে, এইটা আমাদেরকে সলভ করতে হবে, এই হচ্ছে আমাদের প্রশ্ন। এইবার সবাই যখন পুরো প্রশ্নটা একবার রিডিং দিলে আমার সঙ্গে, এবার তোমরা কি আমাকে বলতে পারবে রিডিং দেওয়ার পর যে কোন শিশু সবচেয়ে বেশি বুদ্ধিমান? কিচ্ছু বলতে পারবে না। তার কারণ হচ্ছে আলটিমেটলি তোমরা এটা সলিউশনই এখনো করতে পারোনি, তো কি করে উত্তর দেবে? তো এইবার তোমরা সলভ করার জন্য ধরো কিছু একটু লেখার চেষ্টা করলে, লেখার চেষ্টা করতে গিয়ে তোমরা দেখবে আরে আমাকে প্রথম লাইনটা আবার পড়তে হচ্ছে, দ্বিতীয় লাইনটা আবার পড়তে হচ্ছে। তো আমি কি বললাম, যদি আমাকে রিপিটেডলি এই লাইনগুলোকে আবার পড়তে হয়, তাহলে পুরো প্রশ্ন একবারে পড়ে কি আমার কোনো দরকার আছে? কোনো দরকার নেই, এটা ওয়েস্ট অফ টাইম, ঠিক আছে। অর্থাৎ আমার প্রশ্ন একবারে রিডিং দেওয়ার প্রথমেই কোনো দরকার নেই, ঠিক আছে। তাহলে আমার প্রথম রুল আমি পেয়ে গেলাম যে প্রশ্ন আমি একবারে পড়বো না, ঠিক আছে।
তাহলে এবার আমাকে কি করতে হবে, তাহলে একটা একটা করে লাইন করতে হবে, একটা একটা করে লাইন সলভ করতে হবে। ঠিক আছে, চলো প্রথম লাইন পড়ি। 5 জন শিশুর বুদ্ধির মাত্রা জানতে মনস্তাত্ত্বিক পরীক্ষা করা হয়েছিল। ভালো কথা, মানে 5 জন শিশুর আইকিউ টেস্ট করা হয়েছে, কার আইকিউ বেশি কার আইকিউ কম সেটা আমাকে বের করতে হবে। আমি এটুকু বুঝে গেলাম, এই ডেটা নিয়ে আমার কাজ। এরপর বলছে রিপোর্টে মনস্তত্ত্ববিদরা বুঝলেন এ বি এর থেকে কম বুদ্ধিমান। কি বলছে রিপোর্টে মনস্তত্ত্ববিদরা কি বুঝলো, যে এ কম বুদ্ধিমান। কার থেকে কম বুদ্ধিমান? বি এর থেকে কম বুদ্ধিমান। মানে কি, বি এর বুদ্ধি বেশি, এর বুদ্ধি কম। তাহলে এখানে আমি কি টেকনিকে চলবো, যে যার বুদ্ধি বেশি তাকে আমি উপরে রাখবো, যার বুদ্ধি কম তাকে আমি নিচে রাখবো। তাহলে এখানে আমাকে কি বলেছে দেখো, আমি আবার রিপিট করছি লাইনটা, এ বি এর থেকে কম বুদ্ধিমান, অর্থাৎ এর বুদ্ধি কম বি এর থেকে, অর্থাৎ বি এর বুদ্ধি বেশি তাই বি কে উপরে লিখেছি, এর বুদ্ধি কম তাই আমি একে নিচে রেখেছি। ঠিক আছে, তাহলে দেখো এই পর্যন্ত আমার হয়ে গেল, তাই এটাকে আমি মার্ক করে দিলাম। তাহলে এই হচ্ছে আমার সেকেন্ড নিয়ম, কি যত অবধি আমার সলভ করা হয়ে যাবে আমি তত অবধি মার্ক করতে থাকবো। বোঝা গেল? চলো নেক্সট লাইন কি বলছে, সি ডি এর থেকে কম বুদ্ধিমান। কি বললাম দেখো, সি ডি এর থেকে কম বুদ্ধিমান, মানে সি এর বুদ্ধি কম কার থেকে? ডি এর থেকে, অর্থাৎ ডি এর নিচে সি হবে। ক্লিয়ার? খুব ভালো কথা। তাহলে ডি এর নিচে যদি সি হয়, এই যে ডিসি যে এরকম ভাবে বসবে, এটা কোথায় বসবে? এখানে ডিসি বসবে, নাকি এখানে ডিসি বসবে, নাকি বি এবং এর মাঝখানে কোথাও একটা ডিসি বসবে? সেটা কি আমি জানি? সেটা আমি জানি না। অর্থাৎ আমি কি বলতে চাইছি তোমাদেরকে, এই যে ডিসি কে আমি লিখবো, কোথায় লিখবো এই মেইন লাইনটার মধ্যে সেটা আমি জানি না। এটা হচ্ছে আমার মেইন লাইন, কারণ এখান থেকে আমি করা স্টার্ট করেছি। এবার যেহেতু আমি এখানে ডিসি কে বসাতে পারলাম না, আমি কি করলাম, এটাকে সাইডে আলাদা করে লিখে রাখলাম। ঠিক আছে, সাইডে আমাকে আলাদা করে লিখতে হবে। তাহলে থার্ড নিয়ম আমি কি বললাম, যেই লাইনটার মানে আমি ডাইরেক্ট মেন লাইনের মধ্যে বসাতে পারবো না, সেটাকে আমার সাইডে আলাদা করে লিখে রাখতে হবে এরকম করে। কারণ কি, কারণ এই লাইনটা যদি আমি এখন সলভ না করি, আমি যদি ভাবি এটা পরে করবো, এখন ছেড়ে দিই, এটা আমি প্রশ্নটা বাকি লাইনগুলো আগে করে নিই, পরে করবো। পরের লাইনগুলো যখন তুমি পড়বে, কোন লাইনটাকে স্কিপ করেছিলে তোমার ওই জিনিসটা কিন্তু ততক্ষণে তুমি ভুলে যাবে বা তোমার গুলিয়ে যাবে। তার জন্য আমি কি করলাম, যেই লাইনের কাজ তখনই করে দাও, ডাইরেক্ট না হলে সাইডে লিখে রাখো। ঠিক আছে, তাহলে এটাকে আমি সাইডে লিখে রেখেছি, তার মানে এই লাইনটারও কাজ আমি করে ফেলেছি, তাই আমি এটাকে মার্ক করে দিলাম। পরবর্তী লাইন কি বলছে, বি সি এর থেকে কম বুদ্ধিমান। অর্থাৎ কি, বি এর বুদ্ধি কম, বি এর বুদ্ধি কম কার থেকে? কম, সি এর থেকে কম। তাহলে বি এর বুদ্ধি কম কার থেকে? সি এর থেকে। তার মানে কি, বি এর ওপরে সি হবে। তাহলে বি এর ওপরে যদি সি হয়, সি এর ওপরে তার মানে ডি হবে, তাই তো? এখানে তো তাই বলেছিল যে সি এর ওপরে ডি হবে, আমি সেটাই এখানে লিখলাম। তার মানে কি, দেখো এই লাইনটাকে আমার লেখা হয়ে গেল। তাহলে 4 নম্বর নিয়ম হচ্ছে এটা, যে যখন সাইডে লেখা লাইনগুলো তোমার কমপ্লিট হয়ে যাবে লেখা, অর্থাৎ সাইডে লেখা লাইনগুলোকে যখন তুমি মেন লাইনে পুট করে দিতে পারবে, তখন সেই লেখাটাকে একটা টিক চিহ্ন দিয়ে দাও। তার মানে কি বোঝাবে, তার মানে হচ্ছে এই লাইনটার কাজ তুমি করে ফেলেছো, এটার আর কোনো রিকোয়ারমেন্ট নেই, টিক দেওয়া আছে মানে এটার দিকে আমি আর তাকাবোই না। ঠিক আছে, তাহলে দেখো এই পর্যন্ত আমার হলো যে বি সি এর থেকে কম বুদ্ধিমান। তারপর আবার কি বলেছে, এবং এ ই এর থেকে বেশি বুদ্ধিমান। এ আবার কার থেকে বেশি বুদ্ধিমান? ই এর থেকে। তার মানে কি, এ উপরে হবে, ই নিচে হবে, তাই তো? তাহলে দেখো এই অবধিও আমার হয়ে গেল। এর পরবর্তী আমাকে কি জিজ্ঞেস করেছে, কোন শিশু সবচেয়ে বেশি বুদ্ধিমান? সব থেকে বেশি বুদ্ধি কার? সবার উপরে কাকে লিখেছি? আমি ডি কে লিখেছি। তাহলে সব থেকে বেশি বুদ্ধি কার? অপশন সি, ডি এর। বোঝা গেল? দেখো এই লাইনটা কিন্তু বা এই কোয়েশ্চেনটা কিন্তু আমি এমনি চুটকিসে করে 30 সেকেন্ডের মধ্যে বুঝিয়ে দিয়ে চলে যেতে পারতাম, কিন্তু আমি চাই না তোমরা কোনো এইরকম 2 নম্বরই পড়াশুনো শেখো, যেখানে তোমরা অ্যাকচুয়ালি কি হওয়া উচিত, কিভাবে সলভ করা উচিত সেই জিনিসটা তোমরা দেখলেই না। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ কি কি রুল, 1 2 3 4, এই যে 4টে রুল কি কি ভাবে ফলো করলে পরে একটা পাজেলের কোয়েশ্চেন সঠিক পদ্ধতিতে আনসার বেরোতে পারে, সেটা একদম ক্লিয়ারলি তোমাদেরকে বলে দিলাম। তো তোমরা চেষ্টা করবে জিনিসটাকে এইভাবেই চলার। ঠিক আছে, তাহলে একটা প্রশ্ন হয়ে গেল, শিখে গেলে মোটামুটি কিভাবে করতে হয়। চলে আসছি 2 নম্বর প্রশ্নে। তাহলে এবার 2 নম্বর প্রশ্ন আমি তো অবশ্যই করাবো, তবে আমি উত্তর বলার আগে তোমরা ভিডিওটাকে পজ করো, পজ করে নিজেরা চেষ্টা করো সলভ করার। যদি উত্তর ঠিক তোমাদের বেরোয় তাহলে সেইটাকে কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাও, 2 ডট তোমাদের আনসার। যদি এ হয় তাহলে এ, বি হলে বি, এরকম ভাবে এটাকে কমেন্ট করো। আমি সবার কমেন্ট চেক করব যে কজন কিন্তু 2 নম্বরেরটা ঠিক আনসার করতে পারলে, তারপরে আমার আনসারটা তোমরা মেলাবে। ঠিক আছে,
চলো কি বলছে, একটি পরীক্ষায় রাজ মুকেশের থেকে বেশি নম্বর পেয়েছে। ওই যে আমি প্রথম নিয়ম 1 নম্বর রুল আমার কি ছিল, পুরো প্রশ্ন আমি একবারে পড়বো না, একটা একটা করে লাইন পড়বো। কি বলছে, একটি পরীক্ষায় রাজ মুকেশের থেকে বেশি নম্বর পেয়েছে। এটার মানে আমি কি বুঝলাম, একটা পরীক্ষা হয়েছে যেখানে সবাই কিছু কিছু নম্বর পেয়েছে, কেউ বেশি কেউ কম, সেই হিসেবে কে বেশি কে কম আমাকে সেটা সাজাতে হবে। এই প্রথম লাইনটা পড়েই আমি সেটা বুঝে গেলাম। তো দেখো, একটি পরীক্ষায় রাজ মুকেশের থেকে বেশি নম্বর পেয়েছে, অর্থাৎ উপরে রাজ হবে নিচে মুকেশ হবে, কারণ মুকেশ কম পেয়েছে। কিন্তু প্রিয়ার থেকে রাজ মুকেশের থেকে বেশি পেয়েছে কিন্তু প্রিয়ার থেকে কম পেয়েছে। আচ্ছা, রাজ মুকেশের থেকে বেশি পেয়েছে তাই রাজ উপরে বসেছে, এই রাজই আবার প্রিয়ার থেকে কম পেয়েছে। তাহলে রাজ যদি প্রিয়ার থেকে কম পায় তার মানে রাজ নিচে হবে, প্রিয়া উপরে হবে, তাই আমি পি কে উপরে লিখে দিলাম রাজের। ঠিক আছে, নেক্সট লাইন কি বলছে দেখো, প্রিয়া গৌরব এবং কবিতার থেকে বেশি নম্বর পেয়েছে। তাহলে এই যে প্রিয়া বেশি নম্বর পেয়েছে কার থেকে, গৌরব এবং কবিতার থেকে। তাহলে গৌরব কবিতা যদি তুমি এখানে লেখো তাহলেও প্রিয়া বেশি, গৌরব কবিতা যদি তুমি এখানে লেখো তাহলেও প্রিয়া বেশি, গৌরব কবিতা যদি তুমি এখানে লেখো তাহলেও প্রিয়া বেশি, তাই না? তো আলটিমেটলি গৌরব কবিতা কোথায় হবে সেটা কি তুমি বুঝতে পারছো? এখনো তুমি শিওর বলতে পারছো না গৌরব কবিতা কোথায় হবে। তাহলে শিওর যদি তুমি মেন লাইনে বসাতে না পারো তাহলে আমি কি বলেছিলাম, তাদেরকে সাইডে লিখে রাখো। তাহলে চলো এবার আমি সাইডে লেখার টেকনিক তোমাদেরকে আরো ভালো করে ক্লিয়ারলি বলছি। দেখো, এখানে আরো একটা জিনিস তোমাদেরকে শিখিয়ে রাখি, যেটা একটু যদি কঠিন টাফ কোয়েশ্চেন হয় বা একটু যদি কঠিন কোয়েশ্চেন হয় সেই ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে। কি বলছে, প্রিয়া বেশি নম্বর পেয়েছে কার থেকে, গৌরব এবং কবিতার থেকে, গৌরব এবং কবিতার থেকে। ঠিক আছে, এইবার এই শর্ট সিম্বল দিয়ে সাইডে লেখারও কিছু নিয়ম আছে। আমি যদি তোমাকে বলি যে এর ঠিক পরে বি বসেছে, এর মানে কি, 1 নম্বরে যদি এ বসে 2 নম্বরে তাহলে বি বসবে, এর ঠিক পরে বি বসেছে, এটার মানে হচ্ছে এটা। কিন্তু আমি যদি তোমাকে বলি এর পরে বি বসেছে, অর্থাৎ একে যদি এ হয় তাহলে এর পরে বি কোথায় হতে পারে, এর পরে বি 2-এও হতে পারে, এর পরে বি 3-এও হতে পারে, এর পরে বি 7 নম্বরেও হতে পারে। দেখো যেখানেই হোক না কেন এর পরেই তো বি বসলো। তাহলে এর পরে বি বসা আর এর ঠিক পরে বি বসা এই দুটো কিন্তু সেম নয়। ঠিক আছে, এবার আমি যেটা তোমাকে বলতে চাইছি, তোমরা যখন সাইডে কোথাও লিখবে জিনিসটা, ধরো তুমি লিখলে পি জি, এটার মানে হচ্ছে পি এর ঠিক পরে জি বসবে। ক্লিয়ার? যদি তোমাকে বলা হয় পি এর ঠিক পরে জি বসবে তার মানে তোমাকে পিজি এইভাবে লিখতে হবে। কিন্তু যদি তোমাকে বলা থাকে যে পি এর পরে জি বসবে তার মানে এটার কিভাবে লিখতে হবে, পি এইরকম একটা সিম্বল দিয়ে তারপরে তুমি লিখবে জি। এবার সিম্বল আমি এটা দিচ্ছি, তুমি যে কোনো কিছু দিতে পারো। আমার মাথায় এটা চলে যে এরকম সিম্বল থাকা মানে পি এর পরে জি বসবে, বাট কোন পরে বসবে আমি জানি না, ইমিডিয়েটলি পরেও বসতে পারে, 3 জনের পরেও বসতে পারে, 4 জনের পরেও বসতে পারে। ঠিক আছে, এইবার এটা আমি কেন বলছি তোমাদেরকে দেখো, এখানে কি বলেছে, প্রিয়া গৌরব এবং কবিতার থেকে বেশি নম্বর পেয়েছে, তার মানে গৌরব কবিতার আগে তো প্রিয়া হবে ভালো কথা, কিন্তু কত আগে হবে সেটা কি আমাকে বলেছে, বলেনি। তার জন্য আমাকে মাঝখানে একটা এরকম সিম্বল দিয়ে দিতে হবে। ঠিক আছে, যে প্রিয়া আগে হবে কিন্তু গৌরব কবিতার কত আগে হবে সেটা আমি জানি না, তাই এখানে এরকম সিম্বল দেওয়া। এইবার আরো একটা কথা, যে আমি এখানে জি কমা কে কেন লিখেছি, আমি তো এরকমও লিখতে পারতাম পি জি কে অথবা পি কেজি, লিখতেই পারতাম। কিন্তু আমি যে এইখানে এইটাকে বা এইটাকে লিখবো, এইটা রিলেটেড কোনো ডেটা তো আমার এখানে দেওয়া নেই যে গৌরব আগে হবে না কবিতা আগে হবে, কিচ্ছু বলা রয়েছে, কিচ্ছু বলা নেই। তার জন্য আমি কি করলাম, জি এবং কে এইরকম ভাবে লিখে দিলাম কমা দিয়ে, কারণ আমার দরকারই নেই গৌরব কবিতাকে আগে বসানোর বা পরে বসানোর। ঠিক আছে, কারণ আমাকে কিছু বলেই নি, পরে দেখা যাবে ওই সব নিয়ে কি হচ্ছে না হচ্ছে, আমাকে যেটুকু বলেছে আমি সেটুকু নিয়ে কাজ করব। ক্লিয়ার? দেখো তাহলে আমার এই পর্যন্ত হয়ে গেল। পরের লাইন কি বলছে, গৌরব মুকেশের থেকে কম নম্বর পেয়েছে। তাহলে মুকেশের থেকে কম পেয়েছে কে, গৌরব, অর্থাৎ কে মুকেশের পরে তার মানে গৌরব হবে, লিখে দিলাম। এরপরে বলছে কিন্তু তার নম্বর দলের মধ্যে সবচেয়ে কম নয়, কার নম্বর সবচেয়ে দলের মধ্যে কম নয়, গৌরবের নম্বর। বলছে গৌরব মুকেশের থেকে কম পেয়েছে কিন্তু তার নম্বর সব থেকে কম নয়, তার মানে কি গৌরবের নম্বর সব থেকে কম নয়, অর্থাৎ এটার মানে আমি এটা বোঝাতে চাইলাম যে গৌরবের পরেও কিন্তু একজন কেউ বসবে, তাই আমি গৌরবের নিচে একটা বক্স দিলাম। ক্লিয়ার? দেখো আমার কিন্তু ডেটার কাজ কমপ্লিট। আমাকে কি বলেছে, দ্বিতীয় স্থানে তাহলে কে বসবে, নম্বরের অধক্রমে দ্বিতীয় স্থানে কে বসবে। এবার দেখো আমি এটা আমার মেন লাইন, এই মেন লাইনের মধ্যে এই যে শর্ট সিম্বল দিয়ে আমি সাইডে লিখে রেখেছিলাম যাদের,
তার মধ্যে পি এর কাজ হয়ে গেছে, জি কে আমি বসিয়ে দিয়েছি, বসাইনি কাকে, কে কে, এবং বলেছে জি এর পরে একজন বসবেই, তাহলে এই কে এর নামই লেখা আমার বাকি আছে, তার মানে জি এর পরে আমার কাকে লিখতে হবে, তার মানে কে কে লিখতে হবে। তাহলে যখনই আমি এটা বসিয়ে দিলাম, দেখো এখানে কি বলেছিল, পি এর পরে জি এবং কে বসবে, দেখো পি এর পরেই কিন্তু জি এবং কে বসেছে, দেখো পি এর ইমিডিয়েটলি পরে কিন্তু বসেনি, তাহলে বোঝা গেল যে ঠিক পরে আর পরের মধ্যে কি পার্থক্য। ঠিক এই জিনিসটা বোঝানোর জন্যই কিন্তু আমি তোমাদেরকে এত সময় নিয়ে 2 নম্বর প্রশ্নটা বোঝালাম, যেটা হয়তো অন্য কোথাও আর কতটা সঠিকভাবে তোমাদেরকে বোঝাবে আমার জানা নেই। ঠিক আছে, তো এইটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যাপ্রোচ তোমাদের পাজলের কোয়েশ্চেন সলভ করার জন্য। ঠিক আছে, তাহলে দেখো যেই আমি এটাকে বসিয়ে দিলাম, তার মানে এটার কাজ আমার কমপ্লিট, এটাকে আমি টিক দিয়ে দেবো, আর কোনো দরকার নেই এটা। পরবর্তী প্রশ্ন, সরি এটার আনসারটা দেখে নি, যে দ্বিতীয় স্থানে কি হবে, দ্বিতীয় স্থানে তাহলে কে রয়েছে, আর রয়েছে, তার মানে রাজ, অর্থাৎ অপশন সি হয়ে যাবে আমার আনসার। বোঝা গেল সকলে? চলে যাব পরবর্তী প্রশ্নে। খুব সুন্দর একটা প্রশ্ন, দেখো নিজেরা ট্রাই করো, নিজেরা ট্রাই করে আনসার দেওয়ার চেষ্টা করো। সেম 3 ডট এই আনসার, 4 ডট এই আনসার। একটু স্ক্রিন পজ করে নিয়ে তোমরা আনসার করার চেষ্টা করো, দেখো পারো কিনা, কারণ দুটো প্রশ্ন অলরেডি সলভ করে দিলাম, অনেকটা ধারণা তোমাদের ক্লিয়ার হয়েছে। আমি নিজে খুব খুশি হব যদি তোমরা ঠিকঠাক আনসার দিতে পারো, তাহলে এই যে আমি পড়াচ্ছি তোমাদেরকে শেখাচ্ছি, তোমরা যদি পারো তাহলে সেটা আমার নিজের খুব ভালো লাগবে, যে চলো আমি পড়ানোর ফলে তোমরা অনেক কিছু শিখতে পারছো, তাই না? তো চলো, আশা করছি তোমরা সলভ করে নিয়েছো, আনসার দিয়ে দিয়েছো। এবার আমি একটু দেখি এই প্রশ্নটায় কি বলেছে। কি বলছে, পি কিউ আর এস টি ইউ এবং ডাব্লিউ 7 জন কর্মী একটি নির্দিষ্ট ক্রমে অফিস পৌঁছয়। ঠিক আছে, 7 জন অফিসে যাচ্ছে, কেউ আগে কেউ পরে, তাহলে কার আগে পরে কে যাচ্ছে এটা আমাকে সাজাতে হবে ডেটা। কি বলছে, ইউ পি এর ঠিক আগে, ইউ কবে অফিস যাচ্ছে, পি এর ঠিক আগে, অর্থাৎ পি এর ঠিক আগে ইউ গেল, কিন্তু এস এর ঠিক পরে পৌঁছায় না। তাহলে এই যে ইউ পি এর ঠিক আগে যায়, কিন্তু এস এর ঠিক পরে যায় না। ঠিক আছে, অর্থাৎ এস যদি এখানে হয়, এস এর ঠিক পরে এখানেই ইউ হবে না। ঠিক আছে, তাহলে কোথায় হবে, হয়তো একজন গ্যাপ দিয়ে হবে, দুজন গ্যাপ দিয়ে হবে, এরকম। ঠিক আছে, এস এর পরেই যাবে, এইটারই আমার চান্স বেশি, কিন্তু ঠিক পরে যাবে না, এটা আমাকে বলে দিয়েছে, তাই আমি শর্ট সিম্বল দিয়ে এটা লিখলাম যে এস এর ঠিক পরে ইউ যাবে না, তাই দেখো ইউ এর পাশে ক্রস দেওয়া আছে। ক্লিয়ার? এই শর্ট সিম্বল দেওয়াগুলোও কিন্তু তোমাদেরকে শিখতে হবে। চলো, আর শেষে অফিসে পৌঁছয়, সবার শেষে কে পৌঁছয় অফিসে, আর, তার মানে 7 জন রয়েছে টোটাল বলেছিলাম, তাই তো? এই যে দেখো 7 জন কর্মী, তাহলে সবার শেষে অর্থাৎ 7 নম্বর পজিশনে কে অফিস পৌঁছচ্ছে, আর পৌঁছচ্ছে, তাই সাথে আমি আর লিখে দিলাম। এরপর কি বলছে, টি পি এর ঠিক পরে, টি কোথায় যাচ্ছে, পি এর ঠিক পরে, তাহলে পি যদি এখানে হয়, পি এর ঠিক পরে কে যাবে, টি যাবে, এবং ডাব্লুর আগে পৌঁছয়। আবারও বলছি, দেখো টি কবে পৌঁছচ্ছে, পি এর ঠিক পরে পৌঁছচ্ছে, এবং কার আগে পৌঁছচ্ছে, ডাব্লুর আগে পৌঁছচ্ছে। ডাব্লুর আগে কে পৌঁছচ্ছে, টি পৌঁছচ্ছে, তাই টি উপরে থাকবে, ডাব্লু নিচে থাকবে। তাহলে দেখো মেন লাইনে আমি কাকে কাকে লিখেছি, 1 2 3 4 5, 5 জনকে লিখেছি, কজনকে লেখা বাকি, 2 জনকে লেখা বাকি। তাহলে এবার আমার বের করতে হবে যে কোন 2 জনকে লেখা বাকি। কাকে কাকে লিখেছি, ইউ পি টি ডাব্লিউ আর, দেখো ইউ পি টি ডাব্লিউ আর এদেরকে লিখে দিয়েছি। লেখা বাকি কাকে, কিউ কে এবং এস কে। দেখো জিনিসগুলোকে আমার বড় করে ভাবলে হবে না, ছোট করতে হবে। তোমরা এখন মাথা চুলকাবে যে আরে 7 জন আমি কাকে লিখবো, কোথায় লিখবো, কি ব্যাপার, অত ঘাবড়ানোর দরকারই নেই। যাদেরকে লিখে ফেলেছো তাদেরকে কেটে দাও, এদের নিয়ে আমার কোনো কাজ নেই। 5 জনকে হাঁটিয়ে দাও রাস্তা থেকে, 5 জন নিয়ে আমি ভাববোই না, আমি 2 জন নিয়ে ভাববো, কারণ 2 জনটা ছোট 5 জনের থেকে, তাই না? তাহলে আমার কাকে কাকে নিয়ে এখন কাজ আছে বললাম আমি, আমার কাজ আছে এখন কিউ কে নিয়ে এবং এস কে নিয়ে, এদেরকে লিখতে হবে। তাহলে দেখো এইখানে আমাকে বলেছে এস এর ঠিক পরে ইউ হবে না, তাহলে এস এর ঠিক পরে যদি ইউ না হয়, তার মানে ইউ এর ঠিক ওপরে এস বসবে না, তাই তো? তুমি এস কে এখানে বসাতে পারবে না, তাহলে এস কে কোথায় বসাতে হবে, এস কে আরো একটু উপরে বসাতে হবে, তাই না? তাহলে এস কে যদি তোমার আরো একটু উপরে বসাতে হয়, তার মানে এই একটা গ্যাপ দিয়ে তারপরে তোমার বা তার আগে তোমার এস কে বসাতে হবে, তার মানে তোমার কি এস এখানে বসবে। তাহলে দেখো কি হচ্ছে বিষয়টা, এস এর নিচে ইউ তো হলো, কিন্তু এস এর ঠিক নিচে হলো না, যেটা আমাকে প্রশ্নে বলে দিয়েছিল। ঠিক আছে, তাহলে আর কাকে লেখা বাকি আছে, দেখো 2টো লেখা বাকি ছিল, এর মধ্যে একটা এস কে আমি লিখে দিলাম, আর কাকে লেখা বাকি, কিউ কে লেখা বাকি, এবং তার জন্য এই একটা জায়গা কিন্তু আমার ফাঁকা রয়েছে যেখানে কিউ আমার লিখতে হবে। তাহলে দেখো 7 জনকে লিখে দিলাম এবং সিকোয়েন্স ওয়াইজই লিখলাম, 1 2 3 4 5 6।
ঠিক আছে, 7 জন টোটাল আমার পরপর লেখা কমপ্লিট। আমার আনসার লাগবে এবার। বলছে কর্মীদের মধ্যে কে অফিসে প্রথমে পৌঁছয়? সবার আগে কে পৌঁছলো? তাহলে সবার আগে পৌঁছলো এস, তাহলে এস হবে তোমার উত্তর, অপশন বি। দেখো মিলিয়ে নাও ঠিক হচ্ছে কিনা। অফিসে পৌঁছানোর ক্রমে কে চতুর্থ স্থানে পৌঁছয়? চতুর্থ স্থানে কে পৌঁছেছে? দেখো পি, তাহলে পি হয়ে যাবে তোমার আনসার। ঠিক আছে, তাহলে এই হচ্ছে পাজেল। ঠিক আছে, অনেকটা ক্লিয়ার হয়েছে, অনেকটা শিখতে পেরেছো। ঠিক আছে, চলে আসছি পরবর্তী স্লাইডে কি আছে দেখে নি। আচ্ছা, এই ক্ষেত্রে বলে রাখি, এই যে তোমরা গ্রুপ সিডির জন্য প্রস্তুতি নিচ্ছ, ঠিক আছে, আমরা ইউটিউবে ফ্রিতে তোমাদেরকে ক্লাস করাচ্ছি, ওয়েল অ্যান্ড গুড, খুব ভালো সেটা, কিন্তু তারপরেও কিছু নোটস থাকে যেগুলো তোমাদেরকে পড়া উচিত, বা এই যে আমরা সলভ করাচ্ছি সেগুলো প্র্যাকটিস কোথা থেকে করবে, তার জন্য তোমাদের একটা বানানো হয়েছে গ্রুপ সিডি নোটস প্যাক। খুবই এফেক্টিভ, খুবই ভালো একটা স্টাডি ম্যাটেরিয়াল প্যাকেজ তোমাদের বলতে পারো, যেখানে তোমরা নোটসের সাথে সাথে প্র্যাকটিস করার মতো কিছু কোয়েশ্চেন পেয়ে যাচ্ছ, যেরকম কি কি সাবজেক্ট থাকবে, জিকের সবকটা সাবজেক্ট থাকবে, যেরকম হিস্ট্রি, পলিটি, সায়েন্সের, দেন স্ট্যাটিক জিকেও থাকবে, এরপর পুরো একদম মান্থ ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া থাকবে, সেখানে অ্যারিথমেটিকের সবকটা চ্যাপ্টার থাকবে, ইংলিশ থাকবে, রিজনিং এর যা যা চ্যাপ্টার তোমরা আজকে সিলেবাসটা দেখতে পারলে সেগুলোও কিন্তু থাকবে, এবং তার থেকে বড় বিষয় তোমরা কিছু প্র্যাকটিস করার মতো কোয়েশ্চেন পাবে, তাই না? দেন মক টেস্ট থাকবে, গ্রুপ সি এর 5টা মক টেস্ট, গ্রুপ ডি এর 5টা মক টেস্ট, একদম পিডিএফ ফাইল ভালো করে তোমরা দেখতে পারবে, পড়তে পারবে, তাই একদম দেরি করো না। ঠিক আছে, ঝপ ঝপ এইটাকে যদি কিনতে চাও তাহলে কি প্রসেসে কেনা যেতে পারে, এই 9088890010 নাম্বারে কল করে এক্ষুনি জেনে নাও। ঠিক আছে, বা আমি আরো শর্টে বলে দিচ্ছি, যদি তোমরা ডাইরেক্টলি পারচেস করতে চাও, প্রতিষ্ঠা অ্যাপ ইনস্টল করো, নাম নাম্বার দিয়ে লগ ইন করো, সেখানে গ্রুপ সিডি নোটস প্যাক তোমরা দেখতে পেয়ে যাবে স্টোর সেকশনে, ওটার উপর ক্লিক করবে, বাই নাওতে যাবে, একদম পুরো কিনে নিতে পারবে। তাও যদি প্রবলেম হয়, নাম্বার দেওয়া রয়েছে, হেল্পলাইন নাম্বারে অবশ্যই কল করবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন। কত নম্বর প্রশ্ন? 5 নম্বর প্রশ্ন। টাইম দিলাম, আবার 4টে প্রশ্ন সলভ করিয়ে দিয়েছি, ধারণা এখন অনেক ক্লিয়ার, নিজেরা এক্ষুনি এটাকে সলভ করো, এবং এটার আনসার কি হবে? এই রকম ভাবে 5 ডট, কি বললাম, 5.5 ডি, বা যেটা তোমাদের আনসার হলো সেটা আমাদেরকে কমেন্টে জানাও। এবার আমি সলভ করব, তারপর তোমরা চেক করো যে কি ঠিক কি ভুল। ক্লিয়ার? চলো, কি বলছে? একটি দোকানে ভিন্ন উচ্চতার 4টি পুতুল এবিসিডি ছিল। খুব ভালো কথা। বলছে একটা দোকানে 4টে পুতুল ছিল যাদের হাইট 4 জনের 4 রকম। ক্লিয়ার? বলছে ডি এর মতো লম্বা বা সি এর মতো খাটো নয়। কি বলছে? ডি এর মতো লম্বা নয়, তাহলে ডি এর মতো লম্বা নয় মানে ডি লম্বা নয়, তাহলে কে লম্বা? এ লম্বা, তাই তো? আবার বলছে সি এর মতো খাটো নয়, কে সি এর মতো খাটো নয়? ডি সি এর মতো খাটো নয়, তাহলে ডি যদি সি এর মতো খাটো না হয় তাহলে খাটো কে? সি খাটো, তার মানে সি কে আমি ডি এর নিচে লিখবো। হয়ে গেল, এই পর্যন্ত শেষ। বি ডি এর থেকে খাটো কিন্তু সি এর থেকে লম্বা। কি বলছে দেখো, বি ডি এর থেকে খাটো, তার মানে কি বি কোথায় বসবে? বি ডি এর থেকে যদি খাটো হয় ডি এর পরে বি বসবে, তার মানে ডি বি এখানেও বসতে পারে, বি এখানেও বসতে পারে, তাই তো? এবার তার সঙ্গে আরো একটা জিনিস তোমাকে বলে দিয়েছে, দেখো যে কি সি এর থেকে লম্বা হবে, এই বি ডি এর থেকে খাটো হবে কিন্তু সি এর থেকে লম্বা হবে, তার মানে তুমি কি বুঝলে যে সি এর নিচে তো বি হবে না, তাহলে সি এর উপরেই বি হবে। অর্থাৎ জিনিসটা তোমার তার মানে কেমন দাঁড়ালো? জিনিসটা তোমার এরকম দাঁড়ালো, দেখিয়ে দিচ্ছি একটু ভালো করে ক্লিয়ারলি, যে ডি তারপরে তোমার বি তারপরে হবে হচ্ছে সি। ক্লিয়ার? তাহলে দেখো কি হচ্ছে, বি ডি এর থেকে খাটো হলো কিন্তু সি এর থেকে লম্বাও হয়ে গেল, তাই না? এবার কি বলছে, যদি মনি সবচেয়ে লম্বা পুতুলটি কিনতে চায় তাহলে সে কোনটি কিনবে? তাহলে সব থেকে লম্বা পুতুল কে রইলো এখানে? এ। তাহলে তোমার আনসার কি হয়ে যাবে? শুধু এ, অপশন এ এটা। ঠিক আছে, খুব সুন্দর। আশা করি শিখছো অনেকে। কেমন লাগলো ক্লাসটা আমাদেরকে জানাও। তোমাদের যদি ভালো লাগে তাহলেই আমরা উৎসাহ পাবো এবং এরকম আরো সুন্দর সুন্দর ক্লাস কিন্তু তোমাদের জন্য নিয়ে আসতে পারবো। তো ক্লাসটা ভালো লাগছে কিনা অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টে জানাবে, তাহলেই আমরা উৎসাহ পাবো পরবর্তী ক্লাস আনার জন্য। দেখো, এতক্ষণ এক ধরনের প্রশ্ন আমরা করলাম, এইবার একটু ডিফারেন্ট ধরনের প্রশ্ন আমাদেরকে করতে হবে, কারণ আমার ক্লাসে কিন্তু ভ্যারাইটি থাকবে, একই রকমের জিনিস আমরা করব না, যত ধরনের জিনিস হতে পারে সব রকমের জিনিস আমরা কমপ্লিট করব। ঠিক আছে? আর এন্ডিংটা কেউ মিস করবে না, কারণ এন্ডিং এ খুব সুন্দর একটা কথা তোমাদের জন্য বলবো, তো সেটা তোমাদের প্রয়োজন কিনা তোমরা সেটা আমাদেরকে জানাবে, সেই হিসেবে ক্লাসেস অ্যারেঞ্জ করা হবে। তো এন্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট তার আগে এই প্রশ্নটা নতুন একটা প্রশ্ন, কিভাবে করতে হয় আমরা শিখবো। চলো,
বলছে দেখো, কৈলাস, গোবিন্দ ও হরিন্দর হলো বুদ্ধিমান, কৈলাস, রাজেশ ও জিতেন্দ্র হলো কঠোর পরিশ্রমী। ঠিক আছে, এইগুলোকে ক্যাটাগরি পাজল বলা হয় বা যেতে পারে, ক্যাটাগরি পাজল। তার মানে কি, এই যে বুদ্ধিমান এটা হচ্ছে একটা ক্যাটাগরি, কঠোর পরিশ্রমী এটা হচ্ছে একটা ক্যাটাগরি, সৎ এটা হচ্ছে একটা ক্যাটাগরি, উচ্চাকাঙ্ক্ষী এটা হচ্ছে একটা ক্যাটাগরি। মানে এই ক্যাটাগরিগুলোতে কিছু মানুষ রয়েছে, অর্থাৎ বুদ্ধিমান ক্যাটাগরিতে কে কে রয়েছে? কৈলাস, গোবিন্দ, হরিন্দর। ঠিক আছে, এইভাবে আমাদেরকে করতে হবে বা এগুলোকে ভাবতে হবে। তো চলো আমি তোমাদেরকে একদম সেপারেটলি লিখে লিখে বোঝাচ্ছি। ঠিক আছে, নয় তো এগুলো কিন্তু একদম প্রশ্ন থেকেও করে ফেলা যায়। ঠিক আছে, প্রশ্ন থেকেও একদম করে ফেলা যায়। ঠিক আছে, তবু আমি করে করে বোঝাচ্ছি। চলো, যদি আমি করে বোঝাই তাহলে কি হবে, তাহলে এটা দিয়ে করে দেবো। আর যদি আমি না করি তাহলে কিভাবে করা যেতে পারে সেটা আমি 7 নম্বর প্রশ্নটা দিয়ে বুঝিয়ে দেবো। একদম সবকিছু করেই তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি। চলো, এটা বেসিক্যালি করার কোনো দরকারই পড়ে না। চলো, কি বলছে? বুদ্ধিমান। তাহলে বুদ্ধিমান, এই আমি লিখলাম বুদ্ধিমান শর্টে। ঠিক আছে, বুদ্ধিমানের মধ্যে কে কে পড়বে? কৈলাস, গোবিন্দ, হরিন্দর। ঠিক আছে, কৈলাস, গোবিন্দ, হরিন্দর। ঠিক আছে, শর্টে লিখে নিলাম। তারপর কি বলছে? কঠোর পরিশ্রমী। কঠোর পরিশ্রমী লিখলাম। কি কি হবে কঠোর পরিশ্রমীর মধ্যে? কৈলাস, রাজেশ, জিতেন্দ্র। কৈলাস, রাজেশ, জিতেন্দ্র। তারপর কি বলছে? সৎ, দন্তের স লিখে দিলাম। সতের মধ্যে কে কে হবে? রাজেশ, হরিন্দর, জিতেন্দ্র। রাজেশ, হরিন্দর, জিতেন্দ্র। রাজেশ, হরিন্দর, জিতেন্দ্র। তারপর কি বলছে? উচ্চাকাঙ্ক্ষী। উচ্চাকাঙ্ক্ষী থেকে কে হবে? কৈলাস, গোবিন্দ, জিতেন্দ্র। কৈলাস, গোবিন্দ, জিতেন্দ্র। ঠিক আছে, এই আমার সাজানো কমপ্লিট। বেসিক্যালি এটার কোনো প্রয়োজন পড়ে না, তবু আমি শর্টে তোমাদেরকে বোঝাবো বলে লিখলাম। ঠিক আছে, কারণ আলটিমেটলি আমি এখানে যা লিখেছি সেই সেম জিনিসই আমার এখানেই কিন্তু লেখা আছে। ঠিক আছে, এবার এইগুলো কেন লেখা? এই মানে একই টাইপের লেখা থাকে, মাঝখানে অনেক কিছু লেখা থাকে, একটু চোখ ধাঁধিয়ে যায়, যার জন্য আমি লিখলাম। ঠিক আছে, তো তোমরা চাইলে লিখেও করতে পারো, যদি মনে করো লিখবে না তোমরা ডাইরেক্ট দেখেও করে দিতে পারো। কিভাবে? চলো, বলছে নিচের কোন ব্যক্তি কঠোর পরিশ্রমী ও উচ্চাকাঙ্ক্ষী কোনোটিই নয়? ঠিক আছে, বলছে কোন ব্যক্তি কঠোর পরিশ্রমী বা উচ্চাকাঙ্ক্ষী কোনোটিই হবে না। কঠোর পরিশ্রমী কোনটা আমি একটু মার্ক করি তো। কঠোর পরিশ্রমী এটা, উচ্চাকাঙ্ক্ষী কোনটা? এটা। বলছে এদের কেউ যেন কঠোর পরিশ্রমী বা উচ্চাকাঙ্ক্ষী কিছুই না হয়। দেখো এখানে কি হবে? কৈলাস মানে কে, গোবিন্দ মানে জি, হরিন্দর মানে এইচ, রাজেশ মানে আর। এই চারজনের কে এই কতে বা উতে কোনোখানেই নেই। দেখো কৈলাসকে ধরলাম, কৈলাস তো আমার এই কতে রয়েছে, তার মানে কৈলাস কি হবে? কৈলাস হবে না। গোবিন্দকে ধরলাম, গোবিন্দ কোথায় রয়েছে? গোবিন্দ এই যে আমার উচ্চাকাঙ্ক্ষীতে রয়েছে, তাহলে গোবিন্দ কি উত্তর হবে? গোবিন্দও হবে না। এবার এইচ কে ধরলাম, হরিন্দর। হরিন্দর দেখো এখানে নেই, হরিন্দর এখানেও নেই, তার মানে হরিন্দর আমার হতে পারে, তো এটা আমি সাইডে মার্ক করে রাখলাম। আমি রাজেশকে দেখে নিচ্ছি, আর আর দেখো এখানে রয়েছে, তাই না? তার মানে রাজেশও হবে না, তাহলে হলো কে? হরিন্দর। তাহলে অপশন সি হয়ে যাবে আমার আনসার। বোঝা গেল? একদম সোজা। তাহলে শিখে গেলে কি করে করতে হবে এবার। তাহলে তোমরা 7 নম্বরের আনসারটা কি হবে? 7 ডট আনসার এক্ষুনি জানাও কমেন্টে, এক্ষুনি কমেন্টে জানাবে। আমি চেক করব সববার কমেন্ট যে তোমরা আলটিমেটলি এটা ঠিক করলে কি করলে না। ঠিক আছে, চলো 7 নম্বর প্রশ্ন এবার আমি সলভ করাচ্ছি। কি বলছে? নিচের কোন ব্যক্তি সৎ এবং পরিশ্রমী না হলেও উচ্চাকাঙ্ক্ষী? দেখো আমি কি বলেছিলাম, একটা লিখে এখান থেকে আমি দেখিয়ে দিলাম, একটা আমি না লিখে ডাইরেক্ট কোয়েশ্চেন থেকে দেখাবো। ঠিক আছে, এটার দরকারই নেই কোনো। বলছে নিচের কোন ব্যক্তি উচ্চাকাঙ্ক্ষী হবে কিন্তু সৎ এবং পরিশ্রমী হবে না? তাহলে উচ্চাকাঙ্ক্ষী, উচ্চাকাঙ্ক্ষী কোথায় রয়েছে? এখানে রয়েছে। তাহলে উচ্চাকাঙ্ক্ষী হতে হবে, অর্থাৎ কৈলাস, গোবিন্দ ও জিতেন্দ্র এদের মধ্যে থেকেই আনসার হবে। কৈলাস, গোবিন্দ এবং জিতেন্দ্র এদের মধ্যে থেকেই আনসার হবে, কিন্তু এদের মধ্যে কে সতেও নেই, তাই তো? হ্যাঁ, সতেও নেই এবং পরিশ্রমীতেও নেই, পরিশ্রমীতেও নেই। ঠিক আছে, তাহলে কৈলাস, গোবিন্দ, জিতেন্দ্র দেখা যাক। কৈলাস, গোবিন্দ, তাহলে আমি কি বললাম উত্তর কি হবে? কৈলাসের মধ্যে থেকে হবে, অথবা গোবিন্দর মধ্যে থেকে হবে, অথবা জিতেন্দ্রর মধ্যে থেকে হবে। তো রাজেশ তো হবেই না, হরিন্দারও হবে না। এটা হচ্ছে আমার প্রথম কথা। রাজেশ হবে না, হরিন্দার হবে না, এটা হচ্ছে আমার প্রথম কথা। কারণ উত্তর আমার আসবে হচ্ছে উচ্চাকাঙ্ক্ষীদের নিয়ে, কৈলাস, গোবিন্দ এবং জিতেন্দ্রকে নিয়ে। প্রথমেই আমি দুটো অপশনকে বাদ দিয়ে দিলাম। এবার আমি আসছি কৈলাসের কাছে, যে কৈলাস আমার এখানে আছে ভালো কথা, কিন্তু কৈলাস যেন পরিশ্রমী বা সতে না থাকে। কিন্তু কৈলাসকে তো আমি পরিশ্রমীতে দেখতে পাচ্ছি, তার মানে কি কৈলাস হওয়াও পসিবল না।
বাদ হয়ে গেল, উত্তর কিন্তু তোমার অলরেডি বেরিয়ে গেছে। তবু নিজের আত্মতুষ্টির জন্য আমি গোবিন্দকেও চেক করব। দেখো গোবিন্দ এখানে আছে, আমি জানি ভালো মতোই, আগেই বলে দিয়েছি। এই গোবিন্দ যেন পরিশ্রমী ও সতে না থাকে। গোবিন্দ দেখো এখানে কোথাও আছে, নেই। গোবিন্দ এখানে কোথাও আছে, নেই। তার মানে আমার উত্তর হবে কি? অপশন বি, গোবিন্দ। শেষ। এই যে আমি লিখলাম, কোনো দরকার নেই, ঠিক আছে? কিন্তু আমি কি বললাম, একদম বেসিক থেকে স্টেপ বাই স্টেপ করে করে সব বোঝাবো, তাই আমি লিখে সময় নিয়ে ভালো করে বোঝালাম, দেন আমি এটাই আসলাম, ঠিক আছে? এইবার আমি চলে আসছি একটা লাস্টে খুব সুন্দর কথা বলবো বলেছিলাম, সেটার জন্য। দেখো আজকের ভিডিওতে আমাদের প্র্যাকটিস এটুকুই ছিল, কিন্তু এখন যেটা মেন কথা বলার সেটা হচ্ছে বেসিক্যালি দুটো চ্যাপ্টার হয়, একটা হচ্ছে পাজল, একটা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, দুটো আলাদা আলাদা চ্যাপ্টার, ঠিক আছে? আজকে যেই ক্লাসটা হলো সেটা তোমাদের পাজলের হলো। সিটিং অ্যারেঞ্জমেন্টের কথা কিন্তু কোনো সিলেবাসে মেনশন করা নেই, বাট দুটো চ্যাপ্টার প্রায় সিমিলার, মানে সিটিং অ্যারেঞ্জমেন্টের কোয়েশ্চেনও কিন্তু পাজলের মধ্যে অনেক সময় দিয়ে দিতে পারে, যদিও বা সিটিং অ্যারেঞ্জমেন্টের কথা আবারও বলছি আলাদা করে কিছু মেনশন করা নেই। তবে আমার মনে হয় যে যেহেতু সিটিং অ্যারেঞ্জমেন্টটাও ওয়ান কাইন্ড অফ পাজল, তাই তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্টটাও করে যাওয়া উচিত। বাদ কেন দেবে, তাই না? বাই চান্স যদি চলে আসে পরীক্ষায়, তাই না? তো তোমরা যদি মনে করো যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা করবে, তোমাদের দরকার আছে, তোমরা করতে চাইছো, ভালোভাবে শিখতে চাইছো, তাহলে আমাদেরকে সেটা জানাও। কিভাবে জানাবে? কমেন্টে লেখো পাজল পার্ট 2। যদি তোমরা কমেন্টে পাজল পার্ট 2 লিখে আমাদেরকে জানাও, তাহলে আমরা বুঝবো যে তোমরা সিটিং অ্যারেঞ্জমেন্টের ক্লাসটা করতে চাইছো। তবে আমরা পাজল পার্ট 2 ভিডিওতে কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্টটাকে নিয়ে আসবো। এবং আবারও বললাম, যদি প্র্যাকটিসের দরকার হয় তাহলে নোটসটাকে পারচেস করো, ওখানে প্রচুর কোয়েশ্চেন পেয়ে যাবে প্র্যাকটিসের জন্য। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। ব্লাড রিলেশন আশা করি তোমাদের জন্য নিয়ে আসবো। তো ততক্ষণ সবাই ভালো করে প্র্যাকটিস করতে থাকো, এবং কোনো রকম কোনো অসুবিধা হলে আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করতে কিন্তু একদম ভুলো না। থ্যাংক ইউ এভরিবডি।